নির্বাচনের আগে সবচেয়ে বড় লড়াইটা কোথায় হচ্ছে, মাঠে নাকি দলের ভিতরে? অসমে যে রাজনৈতিক ছবি তৈরি হচ্ছে সেখানে প্রশ্নটা আরও জটিল। শাসক দল যদি নিজের ঘরই সামলাতে না পারে তাহলে কি তারা রাজ্য সামলাতে পারবে? আর যখন ঘরের ভিতরেই আগুন জ্বলছে তখন কি সেই আগুন থাকতে ধর্মের রাজনীতি সামনে আনা হচ্ছে? ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকে এই বিশ্লেষণ। কারণ অসমে ভোটের আগে যা ঘটছে তা শুধু একটি নির্বাচন নয়, বরং ক্ষমতার ভিত কাঁপানোর গল্প হয়ে উঠতে পারে। অসমে বিধানসভা নির্বাচন একেবারে দরজায় করা নাড়ছে, আর শাসক বিজেপির অন্দরে এমন বিদ্রোহ শুরু হয়েছে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এখন একসঙ্গে সান্ত্বনা আর লাভজনক পদ নিয়ে ঘুরতে হচ্ছে। দলের পুরনো এবং বিশ্বস্ত নেতাদের মনে হচ্ছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টি তাদের ১৯ জন পুরনো বিধায়কের টিকিট কেটে কংগ্রেস থেকে আসা সেই সব নেতাদের দিয়েছে যারা কিছুদিন আগে পর্যন্ত বিজেপিকে কটাক্ষ করত। এখন আপনি নিজেই ভাবুন, বছরের পর বছর দলকে বহন করা নেতারা এখন কি করবেন? জয়ন্ত কুমার দাসের মতো অভিজ্ঞ নেতারা দল ছাড়ছেন। এমনকি বিজেপি সরকারের প্রাক্তন মন্ত্রী নন্দিতা গারোসাও ইস্তফা দিয়ে সরাসরি কংগ্রেসে যোগ দিয়েছেন। অর্থাৎ এখন বলা যায় বিজেপির অবস্থা এমন হয়েছে যে বাইরের নেতারা যেন পনিরের মতো সাজানো। এখন যখন অসমে বিজেপির সমস্যা বাড়ছে, যখন নিজেদের দলের নেতারাই উপেক্ষার অভিযোগ তুলে বিদ্রোহের ইঙ্গিত দিচ্ছেন, তখন হিমন্ত বিশ্ব শর্মা আবার সে পুরনো ফর্মুলা ব্যবহার করতে শুরু করেছেন, হিন্দু মুসলিম কার্ড। তিনি বলছেন ৯৯% হিন্দু কংগ্রেস ছেড়ে চলে যেতে চান এবং নির্বাচনের পর কংগ্রেস শুধুমাত্র একটি সম্প্রদায়ের দল হয়ে যাবে। অবাক করার মতো কথা, হিমন্তের নিজের দল ভেঙে পড়ছে, তার মন্ত্রী বিধায়করা দল ছাড়ছেন, সাধারণ মানুষ বেকারত্ব ও মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা আসল বিষয় নিয়ে কথা না বলে হিসাব কষছেন। কোন হিন্দু কোথায় যাবে? জনগণ কি এতটাই সরল যে তারা বুঝতে পারছেন না? এই বক্তব্য আসলে নিজের দলের বিদ্রোহ থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। হিমন্তর দলের অবস্থা এমন যে বিদ্রোহ থামাতে তাকে নেতাদের লাভজনক পদ অফার করতে হচ্ছে। বলা হচ্ছে টিকিট না পেলেও চিন্তা নেই, সরকার গঠন হলে ভালো পদ দেওয়া হবে, আপাতত চুপ থাকুন। আর রাজনীতিতে আগামীকাল কে দেখছে এ কথা সকলে ভালো জানে। এখানে বড় প্রশ্ন হলো, প্রত্যেক অসন্তুষ্ট নেতা কি শুধুমাত্র পদ পেয়ে সন্তুষ্ট হবেন, নাকি বিজেপির ভিতরে যে ক্ষোভ এখন চরমে তা নির্বাচনের আগে বিস্ফোরিত হবে? এদিকে নির্বাচনী পরিবেশে একের পর এক সভা সমাবেশ চলছে, সেই সঙ্গে ডিজিটাল র্যালির উপরও জোর দেওয়া হচ্ছে। নমো অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল র্যালি পরিকল্পনা করা হয়েছে, যেখানে নরেন্দ্র মোদী জনগণকে সম্বোধন করবেন। দলীয় কর্মীদের বলা হচ্ছে অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করুন এবং র্যালিকে ইন্টারঅ্যাক্টিভ করুন, অর্থাৎ মাঠে ভিড় কম হলেও মোবাইলে ভিড় দেখাতে হবে। মোটের ওপর ১২৬ আসনের অসম বিধানসভা লড়াই বিজেপি ও কংগ্রেসের মধ্যে বলা হলেও আসল সংঘর্ষ চলছে বিজেপির ভেতরে। একদিকে নেতারা দল ছাড়ছেন, অন্যদিকে তাদের ধরে রাখতে পদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আর জনগণের সামনে প্রকৃত ইস্যুর বদলে ধর্মীয় বক্তব্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো, নির্বাচনের সময় ফোকাস হওয়া উচিত ছিল উন্নয়ন, কর্মসংস্থান, বন্যা এবং পরিকাঠামো নিয়ে, কিন্তু মাঠে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ধর্মীয় বিভাজনের সুর। হিমন্ত বিশ্ব শর্মা আগেও মিয়া মুসলমান ও বাংলাদেশি শব্দ ব্যবহার করে বিতর্কিত মন্তব্য করেছেন, তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। এমনকি তিনি বলেছিলেন গত ৫ বছরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে, আর আগামী ৫ বছরে মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে। এবার এই পরিস্থিতিতে বদরুদ্দিন আজমলের এন্ট্রি হয়েছে। তিনি পাল্টা বলছেন নির্বাচনের পর মিয়ারা অসমে প্রভাবশালী হয়ে উঠবে এবং হিমন্তর প্রভাব শেষ হবে। এদিকে আসাদুদ্দিন ওয়াইসিও অসমে নির্বাচনের প্রচারে আসবেন এবং একাধিক জনসভায় বক্তব্য রাখবেন। এর ফলে স্পষ্ট শাসক দলের বক্তব্যের জবাবে বিরোধীরাও একইভাবে নিজেদের ভোট ব্যাংক মজবুত করার চেষ্টা করছে। ফলত এই ধরনের রাজনীতি বিরোধীদেরও শক্তিশালী করছে, আর এতে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আসল সমস্যাগুলির। চাকরি কোথায়, বন্যা থেকে মুক্তি কিভাবে, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা কেমন, এইসব প্রশ্ন আড়ালে চলে যাচ্ছে। আর একটি বড় বিষয় হলো নির্বাচনের ঠিক আগে অর্থনৈতিক সুবিধা দেওয়া। ৯ এপ্রিল ভোটের আগে মার্চ মাসে প্রায় ৪০ লক্ষ মহিলার মোবাইলে মেসেজ যায়, আপনার অ্যাকাউন্টে ৯,০০০ জমা হয়েছে। বছরে ১২৫০ টাকা করে দেওয়ার কথা থাকলেও নির্বাচনের আগে ৪ মাসের কিস্তি এবং ৪,০০০ টাকা বোনাস মিলিয়ে এই অর্থ দেওয়া হয়েছে। একে কি নারী ক্ষমতায়ন বলা হবে, নাকি ভোট ব্যাংক শক্তিশালী করা? অসমে গত ১০ থেকে ১৫ বছরে একটি বড় পরিবর্তন হয়েছে। মহিলা ভোটারদের প্রভাব বেড়েছে। ২০১১ সালে যেখানে ১০৩টি আসনে মহিলাদের ভোট পুরুষদের থেকে কম ছিল, ২০১৬ সালে ৭৩টি আসনে মহিলারা এগিয়ে যান। ২০২১ সালেও একই প্রবণতা বজায় থাকে, অর্থাৎ এখন মহিলারা শুধু ভোটার নন, নির্বাচনের ফল নির্ধারণকারী শক্তি। গ্রামাঞ্চলেও এই পরিবর্তন স্পষ্ট। নগাঁও, বঙাইগাঁও, ধেমাজির মতো এলাকায় মহিলাদের ভোটের হার ৪ থেকে ৭% পর্যন্ত বেশি হয়েছে। ফলে স্পষ্ট হচ্ছে অসমে জিততে হলে মহিলাদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে দেখা যাচ্ছে অসমের রাজনৈতিক লড়াই এখন বহুস্তরীয়। দলের অভ্যন্তরীণ সংঘাত, ধর্মীয় মেরুকরণ, ডিজিটাল প্রচার এবং মহিলা ভোট ব্যাংক সব মিলিয়ে এক জটিল সমীকরণ তৈরি হয়েছে। এই পুরো বিষয় নিয়ে আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান।